আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। 1 মাসের আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। বাজেটের সংখ্যা তথ্য সাধারণ মানুষের বোধগম্য নয়, কিন্তু বাজেটের কারণে যদি জিনিসপত্র বা কোনো সেবার দাম বেড়ে যায় তাহলেই তা গায়ে লাগে জনগণের। উন্নয়ন সবাই চায়, কিন্তু গরিব মানুষের জীবনের মান উন্নয়ন না হলে, তাদের আয় রোজগার না বাড়লে, অথবা যদি গরিব মধ্যবিত্ত মানুষের সন্তানেরা শিক্ষা শেষে কাজ না পায়, তখন দৃশ্যমান উন্নয়নও কি কখনো প্রশ্নবোধক হয়ে দেখা দেয় না? বলা হচ্ছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী এশিয়ার 5 দেশের মধ্যে থাকছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে এবার প্রবৃদ্ধি হবে 7.3%, কিন্তু সরকার প্রবৃদ্ধি করতে চায় 8%-এরও বেশি। লক্ষ্য যখন 2021 সালে উচ্চ মধ্যম আয়, 2041 সালে উন্নত দেশের, তখন উন্নয়নের পাশাপাশি দরকার সম্পদের সমতারও। কিন্তু যে গতিতে দেশে ধনীদের উত্থান হচ্ছে, তার উল্টো গতিতে কমছে গরিবদের আয়। 2010 থেকে 2016 পর্যন্ত 6 বছরে সবচেয়ে ধনী 5% পরিবারের আয় বেড়েছে প্রায় 57%, কিন্তু গরিব মানুষ যাদের মাসিক আয় ছিল 2010 সালে 1791 টাকা, 6 বছর পর সেই দায় দাঁড়িয়েছে 733 টাকা। প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি আমরা তেলে মাথায় তেল দেওয়ার অর্থনীতিতে অভ্যস্ত হয়ে পড়ছি? আগে ঢাকা থেকে 7-8 ঘন্টায় রংপুর পৌঁছানো যেত, এখন সময় লাগছে 10 ঘন্টা, বেড়ে যাচ্ছে পরিবহন খরচ। কিন্তু এর বিপরীতে ঢাকা সৈয়দপুর রুটে বিমানের যাত্রী বেড়ে গেছে কয়েক গুণ। আমরা দেখছি আয় বৈষম্যের পাশাপাশি সম্পদের বৈষম্য আরও ভয়াবহ। আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকেও বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আগামী 5 বছরে বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা 11.4% হারে বাড়বে। আগামী 13 জুন সংসদে 2019-20 অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, এবং সেই বাজেটের সম্ভাব্য আকার হবে 5,24,000 কোটি টাকার মতো। 10 বছর একটানা সরকার পরিচালনার ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট হবে এটি। আর আসন্ন বাজেটের পরই 2012 সালে করা ভ্যাট আইন কার্যকর হবে জুলাই থেকে। আর আয়কর থেকে শুরু করে অন্যান্য শুল্ক আদায়ের ক্ষেত্রে আছে নানামুখী বৈষম্যের অভিযোগ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে গ্রামে দেওয়া হবে নগরের সুবিধা, তাতে কি গ্রামের মানুষের আয় বাড়বে? বাজেটে কি থাকবে তেমন অর্থনৈতিক দিক নির্দেশনা? এসব প্রশ্নের জবাব খুঁজতেই এ মাস জুড়ে উপসংহারের আলোচনার বিষয় উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আর এ নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান ইস মনসুর। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে আরও আছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের সঙ্গে অতিথি এসেছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অধ্যাপক শর্মিন নীলর্মী, আসিফ ইব্রাহিম, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ডক্টর সালেউদ্দিন আহমেদ, মোহাম্মদ ফরিদউদ্দিন, ডক্টর আশিকুর রহমান এবং মোহাম্মদ হিলালউদ্দিন। আজকের পর্বে আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। আমার আয় বৈষম্য কতটা আমি কমিয়ে এনে আমার এই উন্নয়নের গতি প্রকৃতি চালু রাখতে পারি, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। অর্থাৎ আমার সামনে শিক্ষণগুলো আছে, বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতা নিয়ে আমাকে চলতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের বিশ্বব্যাংকের যে একটা ইন্ডেক্স আছে ইজ অফ ডুইং বিজনেস, সেই ইজ অফ ডুইং বিজনেসে আমাদের বর্তমান অবস্থান 176, যেটা আফগানিস্তানের থেকেও খারাপ। কমিটমেন্টের থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, পারস্পরিক প্রযুক্ততা থাকতে হবে। একজনের আয় বেড়ে যাচ্ছে, আরেকজনের কমে যাচ্ছে, সেখানে আমি একটা সুষম একটা অবস্থা নির্ণীত হবে কথা মনে করার কোনো কারণ নেই। অতি ক্ষুদ্র এবং মিডিয়াম গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ এরকম শিল্প ইউনিট করতে হবে, কর্মসংস্থান হবে, স্বকর্মসংস্থান হবে। তার ফলে তাদের আয় হবে, আপনার আয় বৈষম্যটা কিছুটা হলেও কমবে। উন্নয়ন হবে সমতা ভিত্তিক উন্নয়ন, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি ব্যাপার না, মানে একটা ছেড়ে আরেকটা করব সেটা না। অতএব আপনি যদি এটা বৃহৎ অংশের লোক, যে কর্মক্ষম লোকদেরকে যদি আপনি এমপ্লয়মেন্ট না দিতে পারেন, তাদেরকে যদি আপনি কর্মক্ষেত্রে না আনতে পারেন, তাদের যদি কাছ থেকে কন্ট্রিবিউশন না আনে, তবে আপনি যতই বিনিয়োগ করেন, যারাই বিনিয়োগ করো, সেটা তো অর্থবহ হবে না। তো ক্ষুদ্র আরো ক্ষুদ্র হচ্ছে, বড়রা বড় হচ্ছে, এই অর্থনীতি কিন্তু আসলে টেকসই অর্থনীতি না। উন্নত মানব সম্পদ, আরেকটি দেখেন উন্নত অবকাঠামো, আরেকটি দেখেন উন্নত প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই 3টা জায়গায় কিন্তু বিনিয়োগ করতে হবে যদি রাষ্ট্রের সার্বিক একটা ইমপ্রুভমেন্ট আনতে হয়। আমরা 91 সনের আইন মাত্র 1.5 বছরে বানিয়ে পার্লামেন্ট থেকে অনুমোদন করিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এই নেশানি, সেই নেশানি 10 বছরও ইমপ্লিমেন্ট করতে পারেনি। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা কিছুই হতে পারে না জাতির জীবনে। কেন পারে না সেটি আমার মনে খতিয়ে দেখা দরকার।
দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশন দেখানো ফোন নম্বরে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের পর্বের আলোচনা। আমাদের সাথে আছেন ডক্টর আহসান এস মনসুর, একে আজাদ, এবং আছেন মামুন রশিদ। আমি মামুন রশিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে। আপনি কীভাবে দেখেন? আমরা মূলত একটু ট্যাক্সের মধ্যে থাকতে চাই, এবং আপনারা জানেন যে ভ্যাটের কথা অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে 1 জুলাই এনবিআর এর চেয়ারম্যান বলেছেন। সেটা কি আদৌ প্রস্তুত আমরা আছি, ব্যবসায়ীর দিক থেকে হোক বা এনবিআর দিক থেকে? আরেকটি হলো যে ট্যাক্সের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের বৈষম্য আছে, যে এখন সরকারি বেসরকারি সকল চাকরিজীবী কিন্তু ট্যাক্সের আওতায়। আমাদেরকে অফিস থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে যে আপনি ট্যাক্স স্লিপ দেন আগামী জুনের আগে, মে মাসের মধ্যে। কিন্তু এর বাইরে যে অনেক লোক থেকে গেল, 40 লক্ষ টিন নাম্বার আমাদের, 18 লক্ষ লোক মানে রিটার্ন দেয়, তার সবাই তো ট্যাক্স দেন না। আমরা কীভাবে আগাবো? 5 লক্ষ কোটি টাকার উপরে কিন্তু বাজেটের একটা সম্ভাব্য লক্ষ্যমাত্রা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা তো এখানে শুনলাম অনেকের আলোচনার কিছু কিছু কিঞ্চিত উপস্থাপনা করেছেন আপনি। সেই সাথে রয়েছেন একটা ভালো দিক হয়েছে, আজকে অধ্যাপক আহসান এস মনসুর উনি নিজে উপস্থিত আছেন, যিনি বাংলাদেশের ভ্যাটের ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ কর কাঠামো কিংবা করের হার কিংবা জিডিপির তুলনায় কর যে আদায় সেটি কিংবা রাজস্ব আদায় 10-11-র মধ্যে ঘোরাঘুরি করছে। 15-16 দরকার। আমরা স্বাভাবিকভাবেই দেখছি আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, যে সমস্ত দেশ বিকাশমান অর্থনীতি কিংবা বিকশিত অর্থনীতি, সেগুলোর জিডিপির প্রায় 16% তারা রাজস্ব আদায় করে থাকে। এখন আমরা যেটি দেখছি যে করের ক্ষেত্রে 3টি বিষয় সাধারণত আলোচনা হচ্ছে। যে একটি হচ্ছে কর সম্প্রসারণ করা। সেই ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের বর্ধিষ্ণু খাত হচ্ছে শিল্প খাত এবং সেবা খাত। সেই ক্ষেত্রে আমরা এই শিল্প খাত এবং সেবা খাতের অনেক যারা নতুন নতুন কাণ্ডার হিসাবে আবির্ভূত হয়েছেন, তাদের অনেককেই আমরা করের আওতায় আনতে পারছি না। আরেকটু হচ্ছে কৃষি, বরাবরের মতো এখনো যে করের আওতার বাইরে রয়েছে। কিন্তু আমাদের কৃষি কিন্তু এখানে, যেহেতু একজন অর্থনীতিবিদ রয়েছেন পতিত জোশা, তিনি হয়তো পরে সুযোগ পেলে বলবেন, আমাদের কৃষির কিন্তু ফার্ম অ্যান্ড নন ফার্ম এগ্রিকালচার কিন্তু একটা বর্ধিষ্ণু খাত হিসাবে আবির্ভূত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এগ্রিকালচারের নামে সেই খাতটিকেও করের আওতায় আনতে পারছি না। তাহলে একটা হচ্ছে করের আওতা সম্প্রসারণ। দ্বিতীয় কথা হচ্ছে যে করের যে প্রচলিত আইনগুলোর এনফোর্সমেন্ট, যে আমরা আসলে যাদের থেকে কর আদায় করতে পারবো, যারা নাকি টিন জমা দেন কিংবা যাদের টিন নাম্বার আছে 40 লক্ষ, যারা নাকি রিটার্ন জমা দিচ্ছেন 18 লক্ষ, তার মধ্যে জিরো রিটার্নও জমা দিচ্ছেন। তো জিরো রিটার্নদেরকে কিভাবে আস্তে আস্তে করের আওতায় আনবো? আমাদের একটা সুযোগ হয়েছে, আমি যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, একটি স্টাডি করার 5 বছর ব্যাপী একটা ডিফিডের অর্থানুকূল্যে একটি প্রজেক্ট হয়েছিল, যে ট্যাক্স প্রজেক্ট, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস। সেখানে আমরা ছোট্ট একটি অঙ্ক করে দেখিয়েছি, যেটি সময় থাকলে হয়তো অধ্যাপক আহসান মনসুর আরও বিস্তৃতভাবে বলতে পারবেন। আমরা দেখিয়েছি যে শুধুমাত্র যে ট্যাক্স ডিডাক্টেড সোর্স, সেইটা যে আদায় করা হচ্ছে, সেই যেই পরিমাণ লোকের থেকে আদায় করা হচ্ছে, তারপরে কোনো ধরনের নিয়ম নীতি নাই, পদ্ধতি নাই, পরবর্তীকালে বাকি ট্যাক্সটা দিল কিনা। আপনি জানেন ট্যাক্স ডিডাক্টেড সোর্স হচ্ছে 10%। সো মানে আদার দেন দ্য ওয়েজ আন্ডার রেমিটেন্স ছাড়া বাকি যে কোনো রেমিটেন্স, যে কোনো কমিশন আয় করার ক্ষেত্রে ব্যাঙ্কগুলো ডিডাক্টেড সোর্সে ডিডাক্ট করে 10% ট্যাক্স। সেই ট্যাক্সটার পরে আমার যদি প্রদেয় হয় 25% ট্যাক্স, আমার যদি প্রদেয় হয় 20% ট্যাক্স, বাকি 10% আদায় করা হচ্ছে কিনা। এটা কিন্তু বারবার বিভিন্ন বাজেট বক্তৃতায় গেল 2-3 বছর যাবত আলোচনা হচ্ছে সেইটা। তাহলে কর খাত হচ্ছে করের আইনগুলো যাদের কর প্রদেয় তাদের উপরে এনফোর্স করা প্রচলিত আইনকে। আর ত্রুটি কিনা, আচ্ছা বলছি। তৃতীয় হচ্ছে যে নতুন নতুন কর খাত বের করা, এবং এই কর খাত বের করে আমরা কিভাবে ইদানিংকালে যে দুটি জিনিস সারা পৃথিবীব্যাপী অ্যাকসেপ্টেড হয়েছে, একটা হচ্ছে আন্তর্জাতিকীকরণ, বিশ্বায়ন, আর একটা হচ্ছে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্নীতি কমানো, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কর খাত সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নতুন নতুন কর খাত বের করা। তাহলে 3টি কথা বললাম। একটি কথা বললাম যে কর খাত সম্প্রসারণ, দ্বিতীয় কথা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন প্রচলিত আইনের বাস্তবায়ন, আর তৃতীয় হচ্ছে যে আমার এই যে নতুন নতুন কর খাত খুঁজে বের করা এবং এটার ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার। তো এই 3টে যদি মোদ্দা কথায় শুরুর একজন বক্তা হিসাবে যেহেতু শুরু করতে যাচ্ছি আমরা আলোচনা করে বলি, সেই ক্ষেত্রে সাথে সাথে এসছে কি যে এনবিআর এর ক্যাপাসিটি বিল্ডিং।
এনবিআর পারছে কিনা। আমরা বলছি বাংলাদেশ অর্থনীতি সমিতি তাদের আলোচনায় বলেছে যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এনবিআরকে নিয়ে যাওয়া, রাজস্ব বিভাগকে নিয়ে যাওয়া, আমরা কি পারছি? আর আপনি নিজেই বললেন যে ধনী দরিদ্রের বৈষম্য, আমরা কেন কর খাত সম্প্রসারণ চাই? আমরা কর খাতের সম্প্রসারণ চাই অভ্যন্তরীণ রাজস্বকে বাড়ানোর জন্য, অভ্যন্তরীণ সম্পদের সংবর্ধনকে ত্বরান্বিত করার জন্য। কারণ কি, আমাদের নাহলে বিদেশি এইডের উপর একটা হচ্ছে পাইপলাইন আমাদের কমে যাচ্ছে, এইড পাইপলাইন ড্রাই আউট হয়ে যাচ্ছে, এবং আমরা যখন, আপনি যেটা বলেছেন যে আমরা যখন একটি মধ্যমের দেশ হবো সত্যিকার অর্থে 2027 সাল নাগাদ, তখন দেখা যাবে আমাদের এইড পাইপলাইন অনেক কমে গেছে। তখন আমাদের যদি আভ্যন্তরীণ রাজস্ব আহরণ যদি না বাড়াতে পারি, সেইটার ব্যাপার। আরেকটি বিষয় আসছে যে গুণগত প্রকল্প ব্যয়, আয়ের কথা আমি বলছি না, ব্যয়। তো গুণগত প্রকল্প ব্যয় যদি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটি কথা আছে যে 1 টাকা আয় করা যত কঠিন গুণগতভাবে, 1 টাকা ব্যয় করা জনস্বার্থকে নজরে রেখে, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এবং দুর্নীতিমুক্তভাবে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা দেখছেন যে এই যে আয়ের বৈষম্য, আয়ের বৈষম্যর ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখছি যে ইউনিয়ন পরিষদগুলা কিংবা উপজেলা পরিষদগুলা কিংবা জেলা পরিষদগুলাকে বাণিজ্যিকভাবে চালানোর জন্য কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং তারা তাদের ক্যাপাসিটিতে ধরে নিয়েছে যে সেন্টার থেকে আসবে, কেন্দ্র থেকে টাকা আসবে, আমি শুধু ব্যয় করব। আমি পরে তাকে আয় করা যায়। ইউনিয়ন পরিষদ পর্যন্ত বলছেন, আমরা তো ইউনিয়ন পরিষদকে বাদ দিয়ে জেলা বাজেটের দিকেও গিয়েছিলাম, সেটা থেকে কিন্তু আমরা সরে এসেছি। মানে অল্প 2-1 বছর একটু চর্চা করার চেষ্টা করেছি, সেখান থেকেও কিন্তু আমাদের অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রী, আমি একটু আহসান মন্ত্রীর কাছে আসবো। নিশ্চয়ই আমি জানি না যে আপনি আলী আহমেদের নেতৃত্বে যে ডিজিটাল 2012 সালের ভ্যাট আইন সুপারিশ করার জন্য একটি কমিটি হয়েছিল, আমি জানি না তার সাথে আপনি যুক্ত ছিলেন কিনা বাইরের মানুষ হিসাবে। এনবিআর কর্মকর্তারা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, কিন্তু সেই সুপারিশও খুব বেশি কাজে লাগে না। এবং মামুন রশিদ যেটি বললেন যে প্রকল্প ব্যয়, আমরা দেখছি এই ডিজিটাইজেশনের জন্য 600 কোটি টাকার প্রকল্প ছিল 2012 সালের ভ্যাট আইন কার্যকর করার জন্য। এবং আমরা প্রযুক্তির কথা বলছেন উনি, কিন্তু আমরা এখনও আমাদের সামনে উদাহরণ, গত বছরও আমরা যারা অনলাইনে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেছি তাদেরকেও আবার হার্ড কপি এনবিআর অফিসে বা ওই কর অঞ্চলে গিয়ে জমা দিতে হয়েছে। আমরা যে গতিতে ডিজিটাইজেশন বাংলাদেশ হলো, এনবিআরকে আমরা সেই গতিতে এগোতে দেখলাম না। তাহলে ট্যাক্সের 5 লক্ষ কোটি টাকার বাজেট করতে গেলে সেই ক্যাপাসিটি কি আমাদের আছে কিনা? না, সেই ক্যাপাসিটি আমাদের নাই। সেই ক্যাপাসিটি তো নাই, সেই সাথে সেই ক্যাপাসিটিকে বাড়ানোর যে প্রচেষ্টা, সেটাও কিন্তু সফল হয় নাই কোনো সময়। আমি কিছুদিন আগেও একটা অনুষ্ঠানে, সেখানে অনেকেই ছিলেন, এনবিআর চেয়ারম্যানও ছিলেন, আমি বলেছিলাম যে যদি আমরা একটা সার্ভে করি, দেখা যাবে ইউ ক্যান ক্যারেক্টারাইজ এনবিআর এর যে রিফর্ম এফার্ট, ইটস লাইক এ গ্রেভিয়ার্ড অফ রিফর্মস। প্রচুর রিফর্ম নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটাই মৃত ঘোষণা করা হয়েছে, প্রিম্যাচিউরলি অর উইদাউট সাকসেস, শেষ করতে না পারে। এবং ইটস ফুল অফ টুমস্টোনস। আচ্ছা, লেখা আছে কোন কোন রিফর্ম, কিন্তু সেই রিফর্মের কোনো ফল তারা পায় নাই। এটার মূল কারণটাই হচ্ছে যে রিফর্ম করতে গেলে, আমি এটুকুই বুঝেছি এনবিআর এর সাথে অনেকদিন কাজ করে, যে এনবিআর এর ফিল্ড লেভেল বটম আপ অ্যাপ্রোচে এনবিআর এর রিফর্ম হবে না, কারণ সেখানে স্বার্থান্বেষী মহল ব্যাপকভাবে জড়িত। তারা কোনোদিনও অটোমেশন, আমার রিটার্নটা যে আমি সিস্টেমেটিক্যালি অনলাইনে দিয়ে দিতে পারবো, এটাও তারা চায় না। কারণ প্রত্যেকটা রিটার্নে, আজকের কথাই বলি, আমার স্কুলের হেডমাস্টার বললেন প্রত্যেক টিচারের কাছ থেকে 1000 টাকা করে শুধু রিটার্নটা সাবমিট করার জন্য দিতে হয়েছে পকেট থেকে। কেন? ট্যাক্স তো দিয়েছে তারা, ট্যাক্সের সাথে লয়ার্সের ফিও দিয়েছে, আবার শুধু সাবমিট করে একটা ফর্ম, একটা যে তারা রিটার্ন সাবমিট করেছে, এই সার্টিফিকেশনের জন্য 1000 টাকা করে জনপ্রতি দিতে হয়েছে প্রত্যেকটা টিচারকে। এটাই যদি হয়, তাহলে এই কর্মকর্তাদের কি উদ্দেশ্য, তারা কেন তা চাইবে এটা অটোমেশন হওয়ার জন্য? তারা তো এটা চাবে না। তারা কোনো রকমের ইমপ্রুভমেন্ট, যেটাকে বলা হয় ফাংশনাল লাইনে করা হয়, পৃথিবীর জোড়াই রিফর্মটা, ট্যাক্স কালেকশনটা ফাংশনালে চলে গেছে। সরকারের ডিজিটাল বাংলাদেশের স্লোগানের সঙ্গে তারা কোনো রাজি না। এখানে আমাকে দেখতে হবে যে তাদের এটা টপ ডাউন হতে হবে। এখানে আমি সরকারকেও বলবো, সরকারের ব্যর্থতা 100%। 91 এর ভ্যাট আইন কিন্তু বটম আপ হয় নাই, এনবিআর চায় নাই, উপর থেকে দেওয়া, বিজনেস কমিউনিটি চায় নাই, কিন্তু দেশের স্বার্থে করা হয়েছে। ভারতের যে ভ্যাট আইন করা হলো, এটা কি বিজনেস চেয়েছে? চায় নাই। রেজিস্ট্যান্স আসবে, কিন্তু ভালো একটা জিনিস জনগণ দেশের স্বার্থে চাপিয়ে দিতে হবে প্রয়োজনে। এই যে আইনটা 12 সাল থেকে করা হলো, আপনি বলছেন আলী আহমদ কমিটির রিপোর্ট, তার আগে ডক্টর মশিউর রহমানের সাথে আমরা বসে, এই বিসিসিআই এর সাথে বসে
আমরা ঘন্টার পর ঘন্টা করে 2-3 মাস ওটার উপর কাজ করে রিপোর্ট দেওয়া হলো, তারপরে কি হলো, এফবিসিসিআই কমপ্লিটলি ব্যাকড আউট। তো এইভাবে তো জিনিসটাকে দেখলে হবে না। আমার কথা হলো যে রিফর্মের জিনিস কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু কম্প্রোমাইজ করার পরে আবার যদি নতুন করে রিওপেন করা হয়, অ্যান্ড দ্যাটস বিং ডান এভরি টাইম, এবং এটার ফলে এখনও এই বছরও হবে কিনা আমি সন্দেহহীন। এবং দ্বিতীয়ত এই বছরের যেটা হতে যাচ্ছে সেটা আমি মনে করি যে আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা সামনের দিকে করছি না। এটা এনার ভ্যাট আর থাকবে না, এটাকে ভ্যাট বললে এটা ভ্যাটের আমি বলবো অপব্যাখ্যা হবে, কারণ এটা এক্সাইজ হয়ে যাচ্ছে, আবার সেই পুরনো আবগারি শুল্ক হয়ে যাচ্ছে। প্রথম পর্যায়ে 15% থাকবে, দ্বিতীয় পর্যায়ে 10%, সেটা নন রিফান্ডেবল, এখানে কোনো রকমের ক্রেডিট চলবে না। পরবর্তী পর্যায়ে 7.5 বা 5% থাকবে, যেটাই থাকুক না কেন সেখানেও কোনো ক্রেডিট হবে না। ভ্যাট সিস্টেমের হার্ট অফ দ্য ভ্যাট সিস্টেম হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। সেই ইনপুট ট্যাক্স ক্রেডিটই যদি না থাকে তাহলে তো আমি ট্যাক্স অন ট্যাক্স হয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টেজে। আমি সেদিনকে বলছিলাম আমাদের তাহলে কি উল্টো বরঞ্চ ট্যাক্স বেড়ে যাবে? অবশ্যই বেড়ে যাবে। ট্যাক্স ইন্সিডেন্স, ট্যাক্স অন ট্যাক্স হয়ে আমি যদি 15% ভ্যাট দিয়ে আসি, তারপরে যদি আমি সেটাকে প্রসেসিং করি, প্রসেসিং করার পরে যদি আমি 10%-এ যাই কোনোভাবে, তাহলে আমি তো 15% ফেরত পাবো না, আমি 15% হলো। তারপরে যদি আমি এখন আগোরাকে বলি এটি সেল করো, আগোরা বলে 7.5% হিসাবে ট্যাক্স নেয়, তাহলে 15-10, 25-10, 32% ট্যাক্স। সেটা গ্রাহকের ভোক্তার কাছে, যেটা প্রপার ট্যাক্স সিস্টেমে 15%-এর বেশি হতে পারে না এবং হবেও না কোনোভাবে। তো এগুলো কেন করছি আমরা? এগুলো করা হচ্ছেই শুধু যে সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে অটোমেশন বা যেটা ইনপুট ক্রেডিটের আরেকটা বৈশিষ্ট্য কি, ইনপুট ক্রেডিট হলে প্রত্যেকটা লেভেলে স্মল ইনক্রিমেন্টাল ট্যাক্স দিতে হয়, ফলে ট্যাক্স কমপ্লায়েন্সটা আসলে ভালো হয়। আমরা হিসাব করে দেখেছি সবাই মানতে চায় বা পালন করতে চায়। রিটেল লেভেলে ট্যাক্স ইনসিডেন্স 3.5% বা 3%-এর বেশি হইতেই পারে না, কিন্তু আমাদের বিজনেসম্যানরা কি বলে, এবং যে 6%, 7% পর্যন্ত দিতে রাজি আছে, কারণ এনবিআর যে হয়রানির ভয়ে তারা অস্থির। আসলে হয়রানির ভয় নাই, এখানে ইনকাম ট্যাক্সের ভয় আছে। আচ্ছা, এটাই হলো আসল কথা। সেটা কথা। সেই জন্য সরকারকে একটু কঠিন হতে হবে, শুধুমাত্র বিজনেসের কথা শুনতে হবে, তাদেরকে ট্যাক্স এফিসিয়েন্সি করার জন্য যতখানি সম্ভব সহায়তা দিতে হবে, কিন্তু নট এভরি স্টেপ অফ ইট। আমি ব্যবসায়ীর কাছে ফিরতে চাই। এফবিসির সাবেক সভাপতি হলো, আপনি নিজেও শিল্পপতি এবং ব্যবসার সঙ্গে আছেন। একটা বড় ধরনের অভিযোগ হলো যে তাহলে কি আমরা ব্যবসা বান্ধব বাজেট চাই, কর কাঠামো চাই, নাকি জনবান্ধব জনগণের মুখী কর কাঠামো বা বাজেট চাই? সবসময় ব্যবসা, এখন যে প্রাক বাজেট আলোচনা হচ্ছে, আমরা দেখছি যে কোনো অ্যাসোসিয়েশন গেলেই তাদের প্রথম দাবি ট্যাক্স কমাতে হবে। এবং ভ্যাটের যদি ক্ষেত্রে বলেন, ভ্যাট তো দেয় ভোক্তারা, ব্যবসায়ীরা নিজের পকেট থেকে দেয় না। এবং আপনারা সমঝোতা করে ফেলেছেন কিনা যে কোনোভাবে একটি ভ্যাটের মধ্যে যে আপনারা বলেছেন যে নানা স্তরে থাকতে হবে, সেটি সরকার রাজি হয়ে গেলে আপনারা চলে যাবেন, কারণ আপনাদের গায়ে লাগবে না, গায়ে লাগবে আমাদের। আপনার বক্তব্য কি? ধন্যবাদ। দেখুন, প্রথম যে আলোচনাগুলো হলো সেগুলোর সাথে কিন্তু আমি একমত। প্রথম কথা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যারা ট্যাক্স পেয়ার, আপনি শুরুতে যেটা বলেছেন 40 লক্ষ লোকের 3 নাম্বার, মাত্র 18 লক্ষ লোকের ট্যাক্স পে করে, রিটার্ন দেয়। তো মানে অল্প সংখ্যক কিছু লোক কিন্তু ট্যাক্স দেয়, কিন্তু আমাদের যে একটা পরিসংখ্যান তাতে মিনিমাম 4 কোটি লোক যারা ইনকাম ট্যাক্স দেওয়ার সক্ষমতা রাখে। সেটা কি ওই 2.5 লক্ষ, বছর 2.5 লক্ষ টাকা আয়ের হিসাবে? 2.5 লক্ষ টাকার উপরে। আচ্ছা, আমরা তো বলছি সেটা বাড়ানোর কথা বলছি না, সেটা 2.5 থেকে 3 লক্ষ টাকার উপরে তাদের 4 কোটি লোক যারা ট্যাক্সের নেটের আওতায় আসতে পারে। কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী যারা ট্যাক্স দেওয়ার সক্ষমতা রাখে, তারা ট্যাক্স দিচ্ছেন না। তাদেরকে ট্যাক্সের আওতা আনার জন্য আমরা সরকারকে বলেছি এনবিআর এর সক্ষমতা বাড়ানোর জন্য, ডিজিটালাইজ করার জন্য, যেগুলো দুইজনই বলেছেন তার সাথে কিন্তু আমরা একমত। আমরা একটু শুনবো, একটু বিস্তারিত, সেজন্য একটু বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, আমাদের উপসংহারে এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। এই নিয়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর আহসান এস মনসুর, একে আজাদ, এবং আছেন মামুন রশিদ। আমি একে আজাদ আপনাকে থামিয়েছিলাম। জি, তো ট্যাক্সের আমরা জিডিপি রেশিও বাংলাদেশ সবচেয়ে কম, ইভেন নেপালের চেয়ে কম, যেখানে আমরা জিডিপি রেশিও ট্যাক্সে ইভেন আমরা নেপালেও 15 থেকে 16%, আমরা থেকে 10 থেকে 11। তো এটা আমরা দীর্ঘদিন করে আসছিলাম, কিন্তু এনবিআর এর দুঃখজনক হলো সত্য, তাদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের সক্ষমতা অর্জন করতে পারেনি, অটোমেশনে যেতে পারেনি, যেটা সবাই বললো, আমিও তার এখানে ব্যতিক্রম
ধর্মী না। কিন্তু আমি এখানে হাসান মনসুর ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। উনি যেটা বলতে চাচ্ছেন যে ভ্যাটের যে বিভিন্ন স্তর করা হয়েছে 15%, আমরা শুনছি। হ্যাঁ, না, একটা মোটামুটি একটা আলোচনা হয়েছে ব্যবসায়ীদের সাথে, সেখানে একটা সমঝোতা হয়েছে 15%, 10%, 7.5%, 5 বিভিন্ন স্তরে করবে। এবং আমি মনে করি এখানে ট্যাক্স রিফান্ড না পেলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে ভ্যালু অ্যাডেডে। আমি মনে করি এখানে রিফান্ড থাকা দরকার এবং এটা আমাদের দাবি থাকবে যে এখানে রিফান্ড থাকবে। আর রিফান্ড না থাকলে কিন্তু এখানে ভ্যাট আবারও কিন্তু এই পুরা ইয়াটাই সিস্টেম উইল নট ওয়ার্ক, এটা আমি মনে করি। পাশাপাশি যেটা আপনি বললেন যে এই বছর বাজেট, গত অর্থ বছরে যেখানে টোটাল বাজেটের আকার ছিল আপনার 4,64,000 কোটি টাকা, এবার সেটা চিন্তা করছে 5,40,000 কোটি টাকা, প্রায় 1,00,000 কোটি টাকা, 90,000 কোটি টাকার মতো বেশি, যেখানে ইতিমধ্যেই ঘাটতি 22,000 কোটি টাকা কিন্তু রিডিউস করেছে লাস্ট ইয়ারের বাজেটের থেকে, আরও একটু সংশোধনী দিবে বলে 22,000 কোটি টাকা। এবং আমাদের মার্চ পর্যন্ত যে আমাদের ট্যাক্সের যেটা টার্গেট ছিল সেখান থেকে অলরেডি 40,000 কোটি টাকা কম আদায় হয়েছে ট্যাক্স। অর্থাৎ যেখানে আমাদের 23.55% প্রবৃদ্ধি ধরা হয়েছিল টোটাল ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস ডিউটিতে, রাজস্বের ক্ষেত্রে, সেখানে মাত্র 6 থেকে 6.5% প্রবৃদ্ধি হয়েছে। তারপরে একটা বিরাট ধরনের যে বাজেট, এই লক্ষ্যমাত্রা উল্লঙ্ঘনের একটা ব্যাপার, এটা কিভাবে আসতে পারে? তো এর মধ্যে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় বেসরকারি উপদেষ্টা প্রধানমন্ত্রীর ওনার বক্তব্য থেকে যেটা বেশি বেরিয়ে আসছে, ওনার ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেবেন এবং ট্যাক্সের নেট বাড়াবেন, যেটা আমাদের দীর্ঘদিন দাবি ছিল। এবং ভ্যাট আইনটা যদি তারা কার্যকর করেন, এই দুই ক্ষেত্রে সরকার বিরাট একটা ট্যাক্স, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স পাবেন। এই টার্গেট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আমার মনে হয় তারা কতটা এখানে কার্যকারী পদক্ষেপ নিতে পারবেন সেটা এখনো ব্যাপার না, এটা এখনো কিন্তু আমরা কোনো ওপিনিয়ন পাস করতে পারছি না। তো আমরা আশাবাদী, তবে যদি ভ্যাটের যদি আইন কার্যকর হয় এবং নেট বাড়ানো হয় তাহলে আমার মনে হয় ট্যাক্স এবং ভ্যাট বাড়বে। মামুন রশিদ কি বলবেন? কর্পোরেট ট্যাক্স আমরা ব্যাংকের ক্ষেত্রে, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কতবার কমাতে দেখেছি, এখনও আমরা হিসাবে দেখি বা আমাদের সামনে উদাহরণ আছে যে সবথেকে বেশি বিকাশমান খাত বলি, রপ্তানি আয়ের খাত বলি, আমাদের আরএমজি যদি আমরা বলি যে তৈরি পোশাক খাত, সেখানেও কিন্তু সব থেকে বেশি কর সুবিধার একটা ব্যাপার আছে। অন্যান্য খাতের মানুষ কিন্তু এটা নিয়ে অনেক বেশি অভিযোগ করে যে আমরা কি আয় করি না, আমরা কি রপ্তানি করি না, তারা তো অনেক কিছু আমদানিতেও চলে যায় তাদের টাকা। সেইটার ক্ষেত্রে এবং যদি সত্যি সত্যি ভ্যাট আইনটা এমনভাবে কার্যকর হয়, তাহলে কি আমাদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেহেতু কোনো বছরই পূরণ হয় না, সেটা কি পূরণ করা সম্ভব হবে? বা তা দিয়ে আপনি এই বৈষম্য দূরকরণে আমরা কি কাজ করবো সরকার? আর সরকার তো হাতে অনেক মেগা প্রজেক্ট, খরচ তো অনেক বেশি। গেলবার যখন শেষ মুহূর্তে এসে ভ্যাট আইনের বাস্তবায়নকে বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা তার আগে বলেছিলাম প্রয়োজনে ব্যবসায়ীদের আহ্বানের প্রেক্ষিতেই যে আমরা প্রয়োজনে ওয়েবার লিস্ট কিংবা এক্সাম লিস্ট বাড়ানো হোক। আমি এবং ডক্টর হাসান মনসুর একটি আলোচনায় ছিলাম, আমরা কিন্তু একমত হয়েছিলাম। আমি বারবারই ডক্টর হাসান মনসুরের কাছে ফেরত আসি, বিকজ ভ্যাটটির কথা আলোচনা হলেই আমার ওনার কথা মনে হয়, এই জন্য আমি দুঃখিত, কিংবা এটাই রিয়েলিটি। যে কথাটি আমি বলতে চাচ্ছি যে আমাদের লক্ষ্যমাত্রার যে প্রবৃদ্ধি ধরা হয়েছিল সেই তুলনায় সেই 2 কিংবা 3 অঙ্ক কিংবা 4 অঙ্কের প্রবৃদ্ধির কথা ভুলে গিয়ে আমরা দেখেছি 7.1% প্রবৃদ্ধি হয়েছে আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে। এটি মোটেই, যেখানে আমরা বড় বড় প্রকল্প ধরছি এবং প্রকল্প বাস্তবায়নের জন্য চলমান আছে এবং আরও করতে যাচ্ছি স্থানীয় অর্থায়নে, সেটির সাথে মোটেই যুগোপযোগী নয়, মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। এবং যেভাবে প্রকল্প বেড়ে যাচ্ছে, আমাদের তো আরও স্থানীয়ভাবে রাজস্ব সংস্থান করতে হবে। তো এখন একটি বিষয় হচ্ছে, যদি ভ্যাটটি আমরা বাস্তবায়ন করতে পারতাম, যেটি হাসান মনসুর সাহেব এক লাইনে বলেছেন, আমাদের পর্যালোচনা আমরা দেখেছি যে সেখানে একটা আয়করের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে যদি আমরা প্রত্যেকটা জায়গায় পসের মাধ্যমে, যেখানে পয়েন্ট অফ সেলে যেখানে ভ্যাট আদায় হবে, আলটিমেট ভ্যাটটা, সেই ক্ষেত্রে একটা বিরাট জিনিস হবে। দ্বিতীয়, ওই স্টাডিতে আরেকটা জিনিস আমরা দেখেছিলাম
যেহেতু আয়টা আমরা দেখতে পারবো, আমরা যে ব্যাক ক্যালকুলেশন করতে পারবো যে কারা কিনছে, কারা বিক্রি করছে, এবং সেইটার উপরে আমরা সেন্সিটিভিটি অ্যাপ্লাই করতে পারবো যে ওই আসলে ওই বিক্রেতার কত আয় হচ্ছে, আসলে সে কত আয় দেখাচ্ছে। আবার যেই ক্রেতা যে নাকি কিনছে আসলে বাজারে 1 লক্ষ টাকার জিনিস, বছরে 10 লক্ষ টাকার জিনিস, কিন্তু সে দেখাচ্ছে তার আয় হচ্ছে 2 লক্ষ টাকার নিচে, তাহলে সে বাকি 8 লক্ষ টাকা কোত্থেকে পাচ্ছে। তাহলে এটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে যেতে পারতাম। আরেকটি বিষয় হচ্ছে বড় যারা শিল্পপতি রয়েছেন জনাব একে আজাদের মতো, তাদের জন্য ইউনিফাইড ভ্যাট কিন্তু তাদের একটা বিরাট সুবিধা এনে দিত। আজকে আমরা যখন ভ্যাট আদায় করছি মানে আমদানি পর্যায়ে কিংবা ইনপুট পর্যায়ে এবং বিক্রয় পর্যায়ে এবং ম্যানুফ্যাকচারিং পর্যায়ে, উৎপাদন পর্যায়ে, 3টি জায়গায়। তো আমরা দেখিয়েছিলাম এই যে ভ্যাটের যখন নতুন আইন যদি বাস্তবায়ন হতো, আগে যেটা ধরেছিলাম আমরা, তাহলে এই যে রিফান্ডটা আস্তে আস্তে আমরা অন্যান্য দেশের মতো একটা ইউনিফাইড ভ্যাটের দিকে নিয়ে যেত আমাদেরকে, যে আমি 15% দিয়েছি, আলটিমেটলি বাকি 15% উপরে যেই পর্যায়ে দিয়ে থাকি না কেন আমি এটা রিফান্ড পেয়ে যাব। এইটা কিন্তু আমাদের আয়করের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনা একটা বিরাট লেগিং। সেটা হচ্ছে কি যে আমাদের কোনো রিফান্ড সিস্টেম আমরা চালু করতে পারি নাই। রিফান্ড সিস্টেমটা চালুর সাথে, যেমন আমরা দুর্নীতি বন্ধের জন্য টেকনোলজির কথা বলেছি, রিফান্ড সিস্টেম চালুর ক্ষেত্রে সবচেয়ে প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে কিন্তু টেকনোলজি। যেই কারণে আমরা ভ্যাট অনলাইন প্রজেক্টটা মানে আমাদের কিছু আমরা যখন বিদেশে গেলে মানে ভোক্তা পর্যায়ে তো রিটার্ন পাই, বিমানবন্দরে। শুধু তা না, গণচীন এরকম করেছে রেস্টুরেন্টে যারা ভ্যাট দিবে, যাদের ভ্যাট চালান আছে, ভ্যাটটা দেওয়ার সাথে সাথে আপনার নামটা একটা লটারিতে উঠবে, এবং আপনি যদি সাকসেসফুল হন শুধুমাত্র ওই টাকাটা যে পে করেছেন রেস্টুরেন্টে তা না, শুধু তার থেকে কয়েক গুণ বেশি টাকা ফেরত পেয়ে যেতে পারেন। তারা এটা মানে কন্টিনিউয়াসলি এটা ভ্যাটটাকে, সিস্টেমটাকে, ভোক্তা পর্যায়ের ভ্যাটটাকে মানুষকে প্রণোদিত করার জন্য সেই পর্যায়ে এর মধ্যে অকশন করছে, এর মধ্যে লটারি করছে, এগুলার জন্য। এখন এই মোদ্দা কথায় যে জিনিসটা এসে যায় সেটা হচ্ছে আইনি সংস্কার। আজকে যদি আপনি একটা ট্যাক্সম্যানকে কিংবা একটা ভ্যাটম্যানকে তাকে যদি আইনিভাবে সহায়তা না করতে পারেন, সে যদি উৎসাহিত না হয়, আমরা দেখেছি কিছু কিন্তু আয়করের ক্ষেত্রে বিশেষভাবে, যেই কারণে আমরা ভ্যাটেও লার্জ ট্যাক্স ভ্যাট পেয়ার্স ইউনিট করা হলো যে প্রণোদনার ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি আয়করের ক্ষেত্রে যে প্রথমে যে একটা রাইব্যাক প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টের ক্ষেত্রে ডিফিটের অর্থায়নে সেটার সাথে সম্ভবত আমি জানি না ডক্টর আহসান মনসুর জড়িত ছিলেন কিনা, কিংবা তখন হয়তো উনি দেশের বাইরে ছিলেন IMF এর সাথে সম্পৃক্ত থেকে। সো সেই ক্ষেত্রে ওই প্রজেক্টের ক্ষেত্রে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটের যে আমরা বেনিফিটটা পেলাম, অনেক ট্যাক্স আদায়কারী কর্মকর্তা কিন্তু তারা ব্যক্তিগতভাবে প্রণোদিত ছিল, তারা বেশি আদায় করে। তারপরে এটার আলোকে চালু করা হলো লার্জ ভ্যাট পেয়ার্স ইউনিট, যার ফলে আমরা যে বেনিফিটটা পাওয়ার কথা অটোমেশনের পিছিয়ে থাকার জন্য আমরা কিন্তু সেই বেনিফিটটা তুলতে পারলাম না। যে কারণে একটি কথা বলা হয়েছিল যে 2017 সালে আমরা যদি ভ্যাট আইনটি বাস্তবায়ন করতে পারতাম, সেই বছরেই কিন্তু আমার 20,000 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হতো। তা আপনি যদি 2 বছর ধরেন, 17 এবং 18, 2 বছর ধরলে 40,000 কোটি টাকা রাজস্ব কিন্তু আমার আদায় হয়ে যেত। এবং আপনি জনাব আজাদ এইমাত্র বললেন যে 40,000 কোটি টাকায় ঘাটতি। আপনি দেখেন অন্তত আমরা আমরা জাতীয় রাজস্ব বোর্ডে যে আকাঙ্ক্ষা করেছিলাম যে আমরা এত টাকা ভ্যাট আদায় করবো কিংবা এত টাকা সামগ্রিকভাবে রাজস্ব আদায় করব, সে থেকে কিন্তু পিছিয়ে নাই। আর জিনিস হচ্ছে ট্যাক্স ফাঁকি কিংবা ভ্যাট ফাঁকি, সেই বিষয়টার ক্ষেত্রে আমরা কিন্তু শক্ত হতে পারছি না। সেই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। সেটা আমি একটু আহসান মনসুরের কাছে ফিরবো। আমি বিরতিতে ফিরে এসে আপনাকে শুরু করলে ভালো হয়। এবং একই সঙ্গে আপনি প্রণোদনার ব্যাপারটা বলছেন, যেটা মামুন রশিদ বলেন, প্রণোদনার ব্যাপারটা তো সাধারণ জনগণের কাছে তো প্রণোদনার বেশি নাই। এখন যিনি মানে বড় করদাতা, উনি একটা প্রণোদনা পান, অ্যাসোসিয়েশনাল প্রণোদনা আদায় করেন সরকারের সাথে বার্গেনিং করে, কিন্তু একদম ভোক্তা, একজন খুব প্রান্তিক মানুষের উপকার কি বা তার লাভ কি? আমরা গত বছর, আগের বছর করেছিলাম যে ট্যাক্স দিয়ে লাভ কি জনগণের, যদিও অনেকগুলো ব্যাখ্যা এসেছে। আপনি যদি সেটা বলেন যে মানুষের প্রণোদনা কি, এবং মামুন রশিদ বলেন আমরা বড় ধরনের একটি দেখি কর ফাঁকি, কর না আদায়ের প্রবণতা এবং কর আদায়ের দুর্বলতা, যে সবটা মিলে যদি বলেন যে প্রণোদনা ট্যাক্স আদায়কারী কর্মকর্তা এবং আমার সাধারণ মানুষের জন্য। বিরতির পরে সে শুনবো। দর্শক আমাদের সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট, এ নিয়ে। আমি আহসান মনসুর আপনাকে থামিয়েছিলাম এবং প্রণোদনার কথাটা বলছিলাম যে সাধারণ ভোক্তা থেকে শুরু করে সবার প্রণোদনা তো ট্যাক্স কেউ দিতে চায় না। দেখুন, একটা কথা বলি আমি,
আমরা তো ট্যাক্সের ডিপার্টমেন্টে অনেক দিন আন্তর্জাতিকভাবে কাজ করে এসেছি। আমাদের যেটা এক্সপিরিয়েন্স বলে, এবং এটা মানে লিটারেচারেও আছে, সেটা হচ্ছে ট্যাক্স কেউ ইচ্ছা করে দেয় না। আচ্ছা, এটা আদায়, এটা আদায় করে নিতে হয়। ট্যাক্স এমন একটা জিনিস কেউ ভালোবাসে না, কিন্তু ইটস নেসেসারি ইভিল। আমাকে দিতে হবে, সেই জন্য আমি দেব। আচ্ছা, আমাকে জেলে যেতে হবে, যাতে জেলে যেতে না হয় সেই জন্য আমি দেব। ট্যাক্সের একটা থ্রেট ফ্যাক্টর থাকতেই হবে, আচ্ছা, এবং এটা ছাড়া ট্যাক্স কোনোদিন আদায় হয় না। এটা হলো আসল কথা। আমাকে যদি বলে তোমাকে মিষ্টি খাবো বাবা, তুমি ট্যাক্স দাও, হ্যাঁ আমি মিষ্টি খাবো, 10 টাকা মিষ্টি খেয়ে বা 50 টাকা মিষ্টি খেয়ে, তো আমি 10 লাখ টাকা দেবো না, বা 10 কোটি টাকাও দেবো না। কাজেই আমাকে ওই মিষ্টি খাবে লাভ হবে না। ওইটাই হলো আসল কথা। তো যেটা আমি বলছিলাম, যে এই ইনসেন্টিভ জিনিস এগুলো খুব একটা কাজ করে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ওই যেটা মামুনুর সাহেব বলছিলেন, যে ভ্যাটের ক্ষেত্রে সাধারণ ভোক্তাদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য, যে ঠিক আছে 1 কোটি টাকার একটা প্রাইস পাওয়া যাবে, বা 10 কোটি টাকার একটা প্রাইস দিতে পারে। কারণ সরকার তো এখানে ভ্যাট থেকে 1000 কোটি টাকা কালেক্ট করছে, এখানে 1 কোটি 10 কোটি টাকার প্রাইস দেওয়াটা কিছুই না। কিন্তু যদি একটা সিস্টেম ডেভেলপ করে, তাহলে আমরা মরণচাঁদেই যাই বা আলাউদ্দিনই যাই বা যেখানেই যাই, সেখান থেকে আমরা বলবো ভাই একটা চালানটা দেন তো দেখি, কারণ আমার চালানটা পাইলে পরে ওইটা আমার সিস্টেমে চলে যাবে, এবং আমি চাই যে আমি লটারিতে একটা পার্টিসিপেন্ট হই। এখন কিন্তু এমন অভিযোগ আছে যে সাধারণ মানুষ ভ্যাট দেয়, কিন্তু সেই ভ্যাট পৌঁছায় না সরকারের ঘরে। এটা সেটারও একটা, সেই জন্যই কমপ্লায়েন্সটা দরকার, যে আমার রিসিপ্টটা দরকার। আমরা যখন এখন কম্প্রোমাইজড হয়ে যাই, আসে কি বলে, আপনি যদি ভ্যাট চালান নেন তাহলে 15% বাড়বে, নাহলে বাড়বে না, আর নাইলে পরে ওটা বাদ দিয়ে আপনাকে আমি চালানটা দিয়ে দেবো। তো সাধারণভাবে আমরা তখন ওটা নিয়ে নিই, যে ঠিক আছে আমার দরকার নেই চালান চুলানের, আমাকে বাবা 15% কম করে। আসলে কিন্তু তা না, মূল্যটাতে কিন্তু ইনপুট ক্রেডিটটা মূল্যটার মধ্যে অ্যাডজাস্টেড হয়ে যায়। 15% যেটা দেওয়া হয় সেটা কিন্তু আসলে 2-3%-এর বেশি না বিক্রেতার পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু আমাকে থ্রেট ফ্যাক্টর হিসেবে ইউজ করে, যে কারণে আমি তখন না করি। তো এই ম্যানিপুলেশনগুলো হচ্ছে বাজারে, এবং এখনও হচ্ছে। তো আমি যেটা বলবো, যে আমি অন্য প্রসঙ্গে যাই, যে ট্যাক্স কিন্তু আমাদের আদায় করতে হবে, এবং সরকারকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আদায় করতে হবে। পৃথিবীর সব দেশ পারে, নেপালও পারে, আমরা কেন পারবো না? আমি এখানে মনে করি যে সরকারের দৃঢ়তার অভাব আছে। সেই দৃঢ়তা যদি দেখাতে না পারে, এবং এনবিআরকে যদি সুষমভাবে রিফর্ম করে একেবারে মডার্ন একটা সিস্টেমে তৈরি করাতে না পারে। আমি ভারতের দেখেছি, যখন অটোমেশন হলো 2003-4 সালের দিকে, তাদের কর ব্যবস্থা 10-11-12-13% ছিল, সেখান থেকে 17-18% চলে গেল। 4-5% মতো অটোমেশনের ফলে তারা আনতে পেরেছে। আমি মনে করি বাংলাদেশে এটা সম্ভব। আমরা কিন্তু এখন গত 10 বছরে আমি বলবো, আমরা ট্যাক্স টু জিডিপি রেশিও আমরা ভেবেছিলাম যে 0.5% বেড়েছে, এখন কিন্তু এই বছরে কিন্তু -0.5% হয়ে গেছে। 10 থেকে 9.5 হয়ে গেছে। হ্যাঁ, 9.5 না, আচ্ছা, 8.7 ছিল গত শতাংশ, অ্যাকর্ডিং টু মানে আমাদের ট্রেজারি হিসাবে, এনবিআর হিসাবে না। এনবিআর হিসাব সবসময় কিন্তু 10,000 কোটি টাকা বেশি থাকে। 8.7%, এই বছর সেটা 8.5-এ নেমে যাবে। কাজে আমরা উল্টো দিকে হাঁটছি। তো আমি মনে করি যে সরকারের টাকার দরকার আছে। সরকার এই বছর 60,000 কোটি টাকা নিচ্ছে সঞ্চয়পত্র থেকে, তার উপরে এখন অলরেডি 15,000 কোটি টাকার মতো নিচ্ছে ব্যাংকিং খাত থেকে। ব্যাংকিং খাতে আমাদের তারল্য নাই। ব্যাংকিং খাতে আমাদের ডিপোজিট এখন 9% ডিপোজিট গ্রোথ। সেখানে যদি সরকারও সেখান থেকে নিয়ে নেয়, যেটাকে এক্সাক্ট এক্সাম্পল অফ আমরা যেটা বলি ক্রাউডিং আউট হতে যাচ্ছে, তাহলে ব্যক্তি খাত কিভাবে বাড়বে? ব্যবসায়ীদের কি হবে, যে আপনারা কম ট্যাক্স না দেওয়ার থেকে দূরে থাকবেন কিনা? ঠিক আছে, আপনারা কিছুটা ট্যাক্স দিলেন সরকারকে, যেই আশঙ্কার কথা বলছেন আহসান মনসুর, যে ব্যবসায়ীরা খুব বেশি রিবেট চাইবে না, যেটি আমরা প্রাক বাজেট আলোচনা সকল অ্যাসোসিয়েশনের কাছ থেকে পাচ্ছি, যে আমাদের ট্যাক্স কমাতে হবে। না, আমরা তো, আপনি তো শুরুতেই যে কথাটা বলেছেন, ট্যাক্স দিচ্ছে কত লোক? 18 লক্ষ লোক, 12 লক্ষ লোক মাত্র ট্যাক্স দিচ্ছে, যেখানে 4 কোটি লোক ট্যাক্স দেওয়ার সক্ষমতা রাখে। আমি যতটুকু পত্রিকায় দেখেছি, 1 কোটি লোক আছে বাংলাদেশে যাদের সম্পদের পরিমাণ 1 কোটি টাকার উপরে, মানে প্রতিজনের গড়ে। এটা হলো পত্রিকার খবর। আপনি প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করতে দেখেন, এক্সামিন করে দেখেন না কেন, যেটা উনি মনসুর ভাই বললেন, আমি তার সাথে একমত, যে আমরা ট্যাক্স কেউ দিতে চাই না, ট্যাক্স আদায় করতে হবে। আমরাও চাই যে যারা আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা দেখেন যারা আমরা ব্যবসা করি, আমরা কর্পোরেট ট্যাক্স দিচ্ছি,
কর্পোরেট ট্যাক্সের উপর আমাদের ব্যক্তি খাতে আসছে, আবার ওখানে ওপর হাইয়েস্ট ট্যাক্স পে করছে 30%, ওখানে 37.5% আমি দেখছি কর্পোরেট ট্যাক্স। আবার ওইটা যখন আমার ব্যক্তি খাতে আসছে তখন আমি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হিসাবে, এখানে নর্মালি ট্যাক্স হলো 25%, আমরা দেই 30%, আবার সারচার্জ 9%। তারপরে এখানে মানে কিছু লোক পর আমাদের ট্যাক্স দিচ্ছে, যে জন্য আমরা বলছি যে যার জন্য আপনি দেখেন ইনভেস্টমেন্ট গ্রোথ কিন্তু বাড়ছে না, ব্যক্তি খাতে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ছে না। আপনার যেখানে আমাদের প্রাইভেট সেক্টরের এখন বিনিয়োগের পরিমাণ জিডিপি রেশিওর মাত্র 25%, যেটাকে 30% হওয়ার কথা, আজ কয়েক বছর যাবত 23 থেকে 25-এর মধ্যে বিদেশি ইনভেস্টমেন্ট ওই হারে আসছে না। তো সেখানে দেশি বিনিয়োগকারীরা যদি আমরা বিনিয়োগে উৎসাহিত না হই, এই ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের কর্পোরেট ট্যাক্স কমানো হোক, আমাদের সুযোগ সুবিধা বাড়া হোক। পাশাপাশি আমরা কিন্তু দেখেন আমরাই তো ট্যাক্স দিচ্ছি, আর যারা যেখানে কর্মসংস্থান বাড়তে পারে কোথায়, এসএমইতে, এসএমই খাতে বিনিয়োগ করো হোক, ওখানে ব্যাংকের ইন্টারেস্ট রেট কম হোক, তাদের ইনসেন্টিভ দেওয়া হোক, তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে। আর যখনই বিনিয়োগ বাড়বে তখনই কিন্তু ট্যাক্সের নেট বাড়বে। আমি মামুন রশিদকে শেষ করতে বলবো, আমার কাছে 1.5 মিনিট সময় আছে। আলোচনা করলেন, আমার ভালো লেগেছে, কিন্তু মূল কথাটি কি, যেটি আমি ওই জায়গায় যেতে চাই, বিরাট একটা সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া আমরা কিন্তু জানি মোটামুটি আপনাদের মাধ্যমে এতগুলো টেলিভিশন হয়েছে, আলোচনা হয়েছে, পত্রপত্রিকায় যে কর কাজ সম্প্রসারণ করতে হবে, ট্যাক্স ইন্টেলিজেন্স, যেখানে যেখানে নতুন নতুন করের সম্ভাবনা খাত তৈরি হচ্ছে সেটা দেখানো, এবং কর ফাঁকির বিরুদ্ধে উদাহরণযোগ্য একটা শাস্তির ব্যবস্থা করা। আরেকটি বিষয় যেটা বলতেন, মানে না বললে নয়, এই যে ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমি তো দেখি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভ্যাট অনলাইন প্রজেক্ট। তো ভ্যাট অনলাইন প্রজেক্টের আমরা বারবার বলছি, এবং আমি 2-1 আলোচনায় শুনেছি পিআরআইতে গিয়েও, যে এই ভ্যাট অনলাইন প্রজেক্টের সত্যিকার অর্থে একটা ডায়াগনস্টিক রিভিউ করা হোক, একটা ফরেন্সিক রিভিউ করা হোক, এটা কেন বাস্তবায়িত হচ্ছে না। এবারও যদি ভ্যাট আনেন আপনি, যদি এইভাবে স্ল্যাব ওয়াইজও বাস্তবায়িত হয়, মানে ইনএফেক্টিভ পর্যায়ে যদি ইফেক্টিভ পর্যায়ে বাস্তবায়ন করা যায়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে বাস্তবায়ন করা যাচ্ছে না, কোনো রিফান্ড করা যাচ্ছে না, যদি ভ্যাট অনলাইন প্রজেক্টকে ন্যূনতম পর্যায়ে কার্যকর না হয়। আমরা আশা করব সেইটাই আলোচনা করে, এবং বাজেটের আগে এখনো সময় আছে, আমরা আশা করব যে কার্যকরভাবে যাতে ভ্যাট আইনটা মানে প্রয়োগ শুরু হয়, কারণ প্রয়োগ হলো কিন্তু কার্যকর হলো না, সেটা কোনো ফল আসবে না। আজকের মতো শেষ করছি উপসংহার, ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়, আলোচনা করবো আবারও উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট নিয়ে। থাকবেন নতুন, থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে, থাকুন 24 ঘন্টা।